আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশে কি টাইপের কোম্পানি ফরমেশন হয় লিগালি, এগুলোর প্রসেস এবং প্রসিডিউর কী আছে এবং রুলস রেগুলেশন কি আছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে, কারণ বিজনেস বা কোম্পানি ফরমেশন রিলেটেড এখন যে ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করতে যাচ্ছি, আমি আশাবাদী এগুলো আপনার ব্যবসায়িক জীবনকে অনেক সহজ করবে, আপনার অনেক কুইরি বা কনফিউশন দূর করবে এবং ব্যবসায়িক জীবনকে অনেক সহজ এবং সহজতর করবে। তো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে মূলত কোম্পানি ফরমেশন হয় 4 ধরনের বা 4 টাইপের। এগুলোর প্রথমটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি, সেকেন্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি, থার্ড পার্টনারশিপ ফার্ম, ফোর্থ সোল প্রোপাইটরশিপ কোম্পানি অথবা প্রোপাইটরশিপ কোম্পানি। আপনি যদি বিজনেস স্টার্ট করতে যান, এই 4টির যে কোনো একটা কোম্পানি আপনাকে চুজ করতে হবে এবং কোম্পানি বা বিজনেস স্টার্ট করতে হবে। বলে রাখি, প্রথম যে 3টি কোম্পানির কথা বলছি, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড এবং পার্টনারশিপ ফার্ম, এগুলোর সবগুলোই আপনাকে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা অধিদপ্তর আছে বা পরিদপ্তর, আরজিএসসি মিনস রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। এই পরিদপ্তর বা অধিদপ্তরের আন্ডারে আপনাকে এই কোম্পানিগুলো ফরমেশন করতে হবে। আজকের ভিডিওটির মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে ডিসকাশন করব, তার সুবিধা অসুবিধা, রুলস রেগুলেশন, প্রসেস এবং প্রসিডিউর নিয়ে ডিসকাশন করব। বাণিজ্য মন্ত্রণালয় অথবা মিনিস্ট্রি অফ ট্রেড অথবা মিনিস্ট্রি অফ কমার্স বলে দিয়েছে আপনাকে একটা প্রাইভেট লিমিটেড এন্টিটি সেট আপ করার জন্য ফার্স্ট যে কন্ডিশনটা হলো পার্টনার বা ডাইরেক্টর। আপনাকে অবশ্যই মিনিমাম 2 জন পার্টনার দিয়ে শুরু করতে হবে অথবা 2 জন পার্টনার বা ডাইরেক্টর অ্যাসাইন করতে হবে। ম্যাক্সিমাম 50 জন পর্যন্ত নিতে পারবেন। লক্ষ্য করে থাকবেন, আমি কিন্তু ডাইরেক্টর অথবা পার্টনারের কথা বলছি, শেয়ার হোল্ডারের কথা বলছি না। আমি ডাইরেক্টরের কথা বলছি, যেখানে মিনিমাম আপনার 2 জন থেকে ম্যাক্সিমাম 50 জন পর্যন্ত নিতে পারবেন। 2 জনের কম নিতে পারবেন না, 50 জনের বেশি নিতে পারবেন না। এবং শেয়ার হোল্ডারের কথা যেটা বললাম, শেয়ার হোল্ডার আপনি আনলিমিটেড পর্যন্ত নিতে পারবেন। এটি গেল ফার্স্ট কন্ডিশন। বলে রাখি, অনেকেই আমাকে কোশ্চেন করে, অনেকের অনেক কনফিউশন থাকে কোম্পানির ডাইরেক্টর অ্যাসাইনের ব্যাপারে, সেরকম কোনো রুলস রেগুলেশন আছে কি না, যারা ডাইরেক্টর থাকবে তাদের শিক্ষাগত যোগ্যতার কোনো রুলস রেগুলেশন আছে কি না। বাণিজ্য মন্ত্রণালয় বলে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা আর কোনো রুলস রেগুলেশন নাই কোম্পানির ডাইরেক্টর অ্যাসাইনের বেলায়, আপনি যে কাউকে নিতে পারেন। এবং যে কাউকের বেলায় অনেকে আমাকে প্রশ্ন করে আমি কাকে নিতে পারি, কে হতে পারে। এক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনার ফ্যামিলির ব্লাডের যারা আছে, পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, অফিসের কলিগ, যে কাউকে আপনি কোম্পানি পার্টনার হিসেবে নিতে পারেন। অবশ্যই দুজনের মধ্যে ট্রাস্ট বা বিজনেস করার মন মানসিকতা থাকতে হবে। এটা বেসিক বিষয়, সেটা আপনারা জানেন। এটি গেল ফার্স্ট কন্ডিশন কোম্পানির ডাইরেক্টরের অ্যাসাইনের কথাবার্তা। সেকেন্ড যে কন্ডিশনটা আসতেছে, অথরাইজ ক্যাপিটাল। নাম শুনে বুঝতে পারছেন, অথরাইজ ক্যাপিটাল মিন্স অনুমোদিত মূলধন। এটিকে আমরা বলতে পারি কোম্পানির সম্পদ বা কোম্পানির মূলধন। মিনিস্ট্রি অফ ট্রেড বলে দিয়েছে আপনাকে এই কোম্পানিটা, প্রাইভেট লিমিটেড এন্টিটিটা সেট আপ করার জন্য একটা অথরাইজ ক্যাপিটাল ডিক্লারেশন করতে হবে, যেটার উপরে মূলত রেজিস্ট্রেশন ফিটা ডিপেন্ড করে। আপনি যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা রেজিস্ট্রেশন প্রাইভেট লিমিটেড এন্টিটি সেট আপ করছেন বা রেজিস্ট্রেশন করছেন, এটার যে একটা ফি আছে, এই অথরাইজ ক্যাপিটালের উপরে মূলত ফিটা ডিপেন্ড করে। এখানে মিনিস্ট্রি অফ ট্রেড বলে দিয়েছে এখানে 5 লক্ষ টাকা থেকে 5 কোটি টাকা বা 10 লক্ষ টাকা বা আনলিমিটেড ভ্যালু হতে পারে। আমি আবারও বলছি, মিনিস্ট্রি অফ ট্রেড বলে দিয়েছে মিনিমাম 5 লক্ষ টাকা থেকে শুরু করে আনলিমিটেড ভ্যালু পর্যন্ত হতে পারে। 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 20 লাখ, যে কোনো অ্যামাউন্ট হতে পারে। মূলত এটার উপরে রেজিস্ট্রেশন ফিটা ডিপেন্ড করে। বলে রাখি,
অনেকে আমাকে কোশ্চেন করে, অনেকে কনফিউশনে থাকে এটার উপরে ট্যাক্স ভ্যাট ডিপেন্ড করে কি না, এটা আমি যে ডিক্লারেশন করব এটা আমাকে ব্যাংকে দেখাতে হবে কি না, বা কোথাও শো করতে হবে কি না, সরকার দেখতে চাবে কি না, এমন কোনো রুলস রেগুলেশন নাই। এটার উপরে মূলত অনলি রেজিস্ট্রেশন ফিটা ডিপেন্ড করে, এটার উপরে কোম্পানির ট্যাক্স ভ্যাট ডিপেন্ড করে না। এটার আপনাকে ব্যাংকে ডিপোজিট দেখাতে হবে না, এটা আপনার কাছ থেকে কেউ দেখতে চাবে না, এটা একটা হোয়াইট মানি হিসেবে থাকবে কাগজে কলমে, যেটাকে আমরা বলি অথরাইজ ক্যাপিটাল অথবা অনুমোদিত মূলধন। আমার মনে হয় অথরাইজ ক্যাপিটালটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এর পরবর্তীতে যেটা আসে নাম্বার 3, বেসিক ইনফরমেশন। আপনারা এটাকে কন্ডিশনের মধ্যে ফেলাতে পারেন, নাও পারেন, কারণ এগুলো বেসিক ইনফরমেশন আছে, যেগুলো আপনার হচ্ছে নাম, পিতামাতার নাম, দেন ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এনআইডি অথবা পাসপোর্টের কপি বা নাম্বার, এবং ইন্ডিভিজুয়াল টিন সার্টিফিকেট এবং ফটো। এই হলো মোটামুটি বেসিক ইনফরমেশন। একটা কোম্পানিতে ডাইরেক্টর হতে গেলে এই ধরনের ইনফরমেশনগুলো রিকোয়ার্ড। তো এইগুলো মোটামুটি রুলস রেগুলেশনের কথা বলে দিলাম। এরপর আসেন প্রসেস এবং প্রসিডিউর। প্রসেস এবং প্রসিডিউর কি, একটা কোম্পানির প্রাইভেট লিমিটেড এন্টিটি সেট অনেক বড় একটা অর্গানাইজেশন বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনি একটা কোম্পানি ফরমেশনের জন্য অবশ্যই বললে ভুল হবে, কারণ এগুলো করলে আপনার কাজটা অনেক সহজ হবে, আপনার কোম্পানিটা নিয়মতান্ত্রিকভাবে রেজিস্ট্রেশন হবে। আমি রিকমেন্ড করব অবশ্যই ভালো কোনো একটা কোম্পানি কনসালটেন্ট বা কোম্পানি লয়ার অথবা বিজনেস কনসালটেন্টের শরণাপন্ন হওয়া, তার সাথে ডিসকাশন করে কাজগুলো সহজ করে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, ইজি কনসাল্টিং ফার্ম লাস্ট 5 বছর থেকে এই ধরনের সার্ভিস দিয়ে আসতেছে সুনামের সাথে। পাবলিক লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন, প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন, পার্টনারশিপ ফার্ম, সোল প্রপার্টিশিপ কোম্পানি। এছাড়া স্পেসিফিক কিছু লাইসেন্সের কথা বলে রাখি: বিএসটিআই লাইসেন্স, ফায়ার লাইসেন্স, এনভায়রনমেন্ট লাইসেন্স, ফ্যাক্টরি অথবা কলকারখানা লাইসেন্স, ট্রেডমার্ক, কপিরাইট, বিটিআরসি লাইসেন্স লাইক টিভ্যাস, টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস, বিডা রেজিস্ট্রেশন। এই ধরনের কিছু স্পেসিফিক লাইসেন্স আছে যেগুলো আমরা স্পেশালি কাজ করে থাকি। এগুলো ছাড়াও যেগুলো অন্যান্য লাইসেন্সের কথা, যেরকম টিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট বা বিন নাম্বার, ট্রেড লাইসেন্স, এগুলো লাইসেন্সগুলো সবই ইজি কনসাল্টিং ফার্ম সুনামের সাথে লাস্ট 5 বছর থেকে সার্ভিস প্রোভাইড বা সলিউশন দিয়ে আসতেছে। তো গঠনতন্ত্র ব্যাপারটা যেটা বলতে চেয়েছিলাম, এক্ষেত্রে আপনাকে একটা কোম্পানি কনসালটেন্টের শরণাপন্ন হয়ে কাজগুলো সহজ করে নেওয়ার জন্য আমি রিকমেন্ড করব। গঠনতন্ত্র বলতে আমরা বুঝে আমরা যেটাকে বলি, একটা কোম্পানির ফরমেশনের জন্য মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অথবা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন রেডি করতে হয়। এটা কি? এটা 14-15 পেজের একটা ডকুমেন্টস হয়ে থাকে। এখানে কি থাকে? এখানে কোম্পানির ডাইরেক্টরদের ইনফরমেশন থাকবে, কোন ডাইরেক্টরের কীরকম পাওয়ার থাকবে সেটা মেনশন থাকবে, কোম্পানিটা বাংলাদেশে কী বিজনেস করবে সেটি মেনশন থাকবে, মূল কথা বিজনেস অবজেক্টিভ। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলাদেশে কী বিজনেস করবে সেগুলোর বিজনেস অবজেক্টিভ, ইনস অ্যান্ড আউটস মেনশন করা থাকবে, কোম্পানিটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অপারেট হবে সেটি মেনশন করা থাকবে, কোম্পানির ঠিকানা কোথায় হবে, অফিস অ্যাড্রেস কোথায় হবে সেটি মেনশন করা থাকবে। তো মোটামুটি ইনস অ্যান্ড আউটস একটা কোম্পানি কি করবে এই বাংলাদেশে, তার অপারেশনগুলো কি হবে, তার প্রসিডিউর কী হবে, সব কিছু মেনশন করা থাকবে, যেটা রেডি করার জন্য আমি রিকমেন্ড করব একটা বিজনেস কনসালটেন্ট অথবা কোম্পানি কনসালটেন্টের শরণাপন্ন হওয়ার জন্য। তো এই হলো মোটামুটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সেট আপ করার জন্য রুলস রেগুলেশন এবং প্রসেস এবং প্রসিডিউর। আমি এখানে আরও 2টা কথা বলে রাখি। অথরাইজ ক্যাপিটাল আমি অলরেডি এক্সপ্লেইন করেছি। আরেকটা ক্যাপিটাল আছে, সেটা হলো পেইড আপ ক্যাপিটাল। আমরা অনেকে এটাকে সংমিশ্রণ করে ফেলি, আমরা অনেকেই 2টা নিয়ে
সংমিশ্রণ করি যে আমরা বুঝতে পারি না কোনটা কি। অথরাইজ ক্যাপিটাল মিনস আপনার কোম্পানির মূলধন বা অনুমোদিত মূলধন বা কোম্পানির সম্পদ বলা যেতে পারে, যেটি আপনাকে ডিক্লারেশন করতে হবে কোম্পানি ফরমেশনের জন্য। এটা রেজিস্ট্রেশন ফিটা এটার উপর ডিপেন্ডেবল। পেইড আপ ক্যাপিটালটা কি? সাপোজ আপনার কোম্পানিতে 2 জন ডাইরেক্টর আছে, তো এই যে 2 জন ডাইরেক্টর একটা অ্যামাউন্ট বা কিছু শেয়ার হোল্ড করে রাখবে। সাপোজ 500 1000 শেয়ার হোল্ড করে রাখবে। আপনার কোম্পানিতে 2 জন ডাইরেক্টর আছে, তো 500 1000 শেয়ার যদি আপনারা ইস্যু করে রাখেন বা হোল্ড করে রাখেন, এবং এগুলোর এক একটা শেয়ারের ভ্যালু আছে। বাংলাদেশের প্র্যাকটিসে মোস্ট অফ দ্য কোম্পানি এক একটা শেয়ারের ভ্যালু দেখায় 100 টাকা করে। সো সেই ক্ষেত্রে আমি যদি শেয়ারের হিসাব করি, আপনারা যদি 2 জন ডাইরেক্টর মিলে 500 1000 যদি আপনারা শেয়ার ইস্যু করে হোল্ড করে রাখেন, তাহলে এক একটা শেয়ারের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 1000 শেয়ারের মূল্য দাঁড়ায় 1 লক্ষ টাকা। এটি মূলত পেইড আপ ক্যাপিটাল। আপনি কি করছেন ভাই? কোম্পানিকেটা এটা কিন্তু একটা আলাদা সত্তা, আপনি একটা ব্যক্তি, আপনি কী করছেন? কোম্পানিকে পে করে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বা শেয়ার হোল্ড করে রাখছেন। লক্ষ্য রাখবেন, কোম্পানিকে পে করে আপনি যদি 500 শেয়ার হোল্ড করে রাখেন, এই 500 শেয়ারের মূল্য হলো, এক একটা শেয়ারের মূল্য যদি আমি দেখাই 100 টাকা, তাহলে 500 শেয়ারের মূল্য দাঁড়ায় 50,000 টাকা। আপনি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে 500 শেয়ার হোল্ড করে রাখছেন কোম্পানিকে 50,000 টাকা পে করার মাধ্যমে। এটা মূলত আপনার পেইড আপ ক্যাপিটাল। একইভাবে আরেকজনের জন্য, একইভাবে অপরজনের জন্য, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই গেল মোটামুটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ফরমেশনের রুলস রেগুলেশন, প্রসিডিউর, অথরাইজ ক্যাপিটাল কি, পেইড আপ ক্যাপিটাল কি, আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো অনেক হাস্যকর কমেন্ট হতে পারে, বা আমি জানি না, এরকম কোনো কথাবার্তা নেই। আপনি জানেন না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। একইভাবে অন্যজনও জানে না, উনিও মনে করতে পারে আমি কিভাবে কমেন্ট করি, এরকম কোনো ব্যাপার না। আমরা যারা কোম্পানি কনসালটেন্ট আছি, আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সঠিকটা বোঝানোর, আপনাকে ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা। তো আমার মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমি আপনাদের কাছে নতুন এই ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তো সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা শেয়ার দিবেন এবং ছোট্ট একটা লাইক দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।